পটুয়াখালীর পথে জুলাই শহীদ কন্যা লামিয়ার মরদেহ, আটক দুজনের ডিএনএ নমুনা সংগ্রহ, মাগুরার আসিয়া ধর্ষণ মামলায় সাক্ষ্য গ্রহণ। নারায়ণগঞ্জে 7 খুনের 11 বছরেও কার্যকর হয়নি রায়, আতঙ্ক পিছু ছাড়েনি নিহতদের পরিবারের, দ্রুত আপিল নিষ্পত্তির দাবি। এবং চট্টগ্রামে খাল নালায় পড়ে প্রাণহানির ঘটনা তদন্তে দুদক, প্রকল্প এলাকা পরিদর্শন করে সিডিএ ও সিটি কর্পোরেশনকে জিজ্ঞাসাবাদ। শুনছিলেন শিরোনাম, স্বাগত এখন জনপদে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি শম্পা বিশ্বাস। লামিয়ার আত্মহত্যার ঘটনায় শোকে স্তব্ধ পটুয়াখালীর দুমকির রাজদোয়ানি গ্রাম। পুলিশ জানিয়েছে আসামি সাকিব মুন্সি এবং সিফাত মুন্সির ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। প্রতিবেদন পেলেই ধর্ষণ মামলার চার্জশিট দাখিল করা হবে। আর জানাচ্ছেন জসিম পারভেজ। বৃদ্ধ নানির এই কান্নায় কেবলই লামিয়ার স্মৃতি। ধর্ষণের শিকার দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী লামিয়ার আত্মহত্যার ঘটনায় শোকে বিহ্বল পরিবার সহ গোটা রাজদোয়ানি গ্রাম। গতকাল রাতে রাজধানীর একটি বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। আত্মহত্যার পথ বেছে নেওয়া লামিয়ার বাবা জুলাই গণ অভ্যুত্থানে শহীদ জসিমউদ্দিন। লামিয়ার মৃত্যুর খবরে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে বাড়ির আঙিনা। লামিয়ার ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান পরিবার ও স্থানীয়রা। নানিদের বই লেখাপড়ি করছে, আমার দ্বারে আয় নাই, আর আমিও আনি নেই। খালি বাড়ির ডাঙ্গর মাইয়া আমি আনিয়া, আমি ভালো মন্দ একটা আপাত বিপদ ওই ভেবে আমি আনি নেই। দুষ্ট লোকেরা ওর উপরে হামলা করে বা ইজ্জতহানি করছে, তো এসব ব্যাপার নিয়ে হয়তো বা ও আজকে এই পথ বেছে নিছে। তো আমি চাচ্ছি যে ওর যার জন্য এটা হইল তাদের জন্যই শাস্তি হয়। চলাফেরা ভালো হলে, কথাবার্তা ভালো হলে, যে আমাকে বলাইছে টোলাইছে, আমরা তো সবসময় আর দেখি না, রয়েছে না নাকবাড়ি, আমরা যখন আইসি টাইসি খবর শুনি আমরা আইসি। যারা এদের এই ঘটনা ঘটাইছে এদেরকে আইনের আওতায় আনিয়া দৃষ্টান্তমূলক শাস্তি এবং বিচারের দাবি করি। গত মঙ্গলবার ধর্ষণের সঙ্গে জড়িত সাকিব মুন্সি এবং সিফাত মুন্সিকে আটক করা হয়। তারা এখন হাজতে রয়েছেন। ডিএনএ পরীক্ষার রিপোর্ট পেলেই ধর্ষণ মামলার চার্জশিট দাখিল করা হবে বলে জানিয়েছে পুলিশ। গত 18 মার্চ শহীদ পিতার কবর জিয়ারত করে নিজ বাড়ি থেকে নানা বাড়ি ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন লামিয়া। এখন পটুয়াখালী। লামিয়ার মরদেহ নেওয়া হচ্ছে গ্রামের বাড়ি পটুয়াখালীর দুমকিতে। এ বিষয়ে সবশেষ খবর জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী জসিম পারভেজ। জসিম, লামিয়ার মরদেহ গ্রামের বাড়ি পৌঁছাতে কতক্ষণ সময় লাগতে পারে? এছাড়া জানাবেন জানাজা এবং দাফনের যে প্রস্তুতি নেওয়া হচ্ছে সেটির সবশেষ কার্যক্রমের খবর। সম্পা, এক কথায় বলতে গেলে একদম শেষ কার্যক্রম। লামিয়াকে বিদায় দেওয়া হবে আর ঘন্টাখানেক পর লামিয়ার মরদেহ তার এই দাদার বাড়ির প্রাঙ্গণেই এখানে যে পাঙ্গাসিয়া যে বালিকা মাধ্যমিক বিদ্যালয় চত্বরে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। নামাজ জানাজা শেষে তাকে এই তার বাবার সাথেই পাশেই তার কবর করা হয়েছে, সেখানে তাকে চিরনিদ্রায় শায়িত হবেন তিনি। এবং এই লামিয়াকে শেষ বিদায় জানাতে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং অন্যান্য দলের নেতৃবৃন্দ এবং স্থানীয় পর্যায়ের যত নেতৃবৃন্দ আছেন, আওয়ামী লীগ বাদে অন্যান্য যে রাজনৈতিক দল রয়েছে, বিএনপি, এনসিপি, জামায়াত ইসলামী সহ অন্যান্য সকল দলের নেতৃবৃন্দ এখানে এসেছেন লামিয়াকে শেষ বিদায় জানাতে। তবে সকলের কণ্ঠে এখন একটাই দাবি যে লামিয়ার আত্মহত্যার যে মূল কারণ, যে সেই কারণটি উদ্ঘাটন করে পুলিশ যথাযথ দোষীকে গ্রেপ্তার করে এবং যে যারা গ্রেপ্তার হয়েছেন তাদেরকে যে নমুনা সংগ্রহ করা হয়েছে ডিএনএ টেস্ট রিপোর্ট পাওয়ার পরেই যেন আদালতে চার্জশিট প্রদান করে, যেমন দ্রুত বিচারের আওতায় এনে দোষীদের
দোষী সাব্যস্ত করে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক, যাতে সমাজে এমন ধরনের ন্যাক্কারজনক কোনো ঘটনা আর কোনো যুবক যেন ঘটাতে না পারে, এমনটি দাবি করছেন এখানকার স্থানীয় সর্বস্তরের মানুষ। তো এক কথা বলা যায় যে আমি এখন লামিয়ার বাড়িতে রয়েছি। এই লামিয়ার শেষ বিদায় জানানোর জন্য তার কবর খোঁড়া সম্পন্ন হয়েছে। জানাজা শেষেই তাকে এখানেই বাবার পাশেই তাকে শায়িত করা হবে। এই ছিল আমার কাছে সবশেষ সম্পদ। লামিয়ার মরদেহ নেওয়া হচ্ছে গ্রামের বাড়ি পটুয়াখালীর দুমকিতে। সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী জসিম পারভেজ। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামিদের প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। সকাল 10:30টায় জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে সাক্ষ্য গ্রহণ হয়। সকাল 9টায় মামলার আসামি ও সাক্ষীদের হাজির করা হয় জেলা নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে। এদিন আসামি পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আইনজীবী হিসেবে নিয়োগ দেওয়া হয় অ্যাডভোকেট সোহেল আহমেদকে। আজ থেকে শুরু হওয়া সাক্ষ্য গ্রহণ চলবে আগামীকাল পর্যন্ত, যেখানে একে একে সাক্ষী দেবেন 37 জন। এর আগে গেল 6 মার্চ মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় 8 বছরের শিশু আসিয়া। পরে চিকিৎসাধীন অবস্থায় 13 মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যায় শিশুটি। পরে 8 মার্চ হিটু শেখকে প্রধান আসামি করে মামলা করেন শিশুর মা। গত 13 এপ্রিল এই মামলায় আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। নারায়ণগঞ্জের আলোচিত 7 খুনের 11 বছরেও উচ্চ আদালতের রায় কার্যকর হয়নি। এখনও আতঙ্কে দিন কাটাচ্ছেন নিহতের পরিবারের সদস্যরা। এছাড়া বিভিন্ন সময় সরকারের পক্ষ থেকে সহায়তার নানা আশ্বাস দেওয়া হলেও তা কার্যকর হয়নি। ইমরান আলী সজীবের তথ্য ও ছবিতে বিস্তারিত। বাবাকে দেখি নাই, আমি আমার বাবার হাতে স্নেহ পাই নাই, আমার বাবাকে অনেক মিস করি। কিশোরী রোজামনির সব কথা বাবার ছবির সাথে। জন্মের মাসখানেক আগে বাবাকে হারায় সে। বেশি দিন স্বামীর ঘর করা হয়নি রোজার মা শামসুন নাহার নূপুরের। নারায়ণগঞ্জে 7 মার্ডারে গাড়ি চালক জাহাঙ্গীর আলমের পরিবারের একটাই চাওয়া রায় কার্যকর। আমার বান্ধবীদের বাবা নিয়ে আসে। অনেক সময় রাত হয়ে গেলে, যেমন আমার মা যেতে পারে না, আমার দাদিও যখন যেতে পারে না আমার নিতে, তখন অনেক রাস্তা খালি থাকলে অনেক ভয় করে। তখন মনে হয় যে আমার বাবা থাকলে আমাকে নিয়ে আসতো, আমার বাবা থাকলে আমাকে দিয়ে আসতো। আমার বাবাকে যে মারছে তার আমি বিচার চাই। 11 বছর হয়ে গেল, কিন্তু কখনো এটা আশা করি নাই যে আমাদের 7 মার্ডারে এটা 11 বছর হয়ে যাইব। একটা ঝুঁক হয়ে যাইতেছে, অথচ আমাদের সরকারে কোনো একটা পদক্ষেপ নিচ্ছে না। যদি বিচারটা করে না তো কম যেন আলহামদুলিল্লাহ বিচারটা হয়েছে, আর নাহলে আর কোনো ইয়ে নাই। ওই সেদিনকে কম যে না আমি বিচার পাইছি। এই তেলিম তো নাতিন এত বড় ডাঙর হচ্ছে, বিচার পাইতে পাইতে তেলিম আইলা। এদের মতো হত্যাকাণ্ডের শিকার 6 পরিবারেরও হতাশা। 11 বছর ধরে স্বজন হারানোর বেদনা বয়ে বেড়াচ্ছেন তারা। এর মধ্যে বিভিন্ন সময় সরকারের পক্ষ থেকে সহায়তার আশ্বাস দেয়া হলেও খোঁজ রাখেনি কেউ। রায় কার্যকরে দেরি হওয়ায় সংশয়ে বিচার প্রার্থীরা। রায় হয়ে গেছে অলরেডি, একটা আপিল শুনানির জন্য আটকে আসছে। সরকারের কাছে অনুরোধ থাকবো যে এই রায়টা যেন খুব দ্রুতভাবে কার্যকর করে। হাইকোর্টের রায় হয়েছে, নিম্ন আদালতে রায় হয়েছে, রায় হওয়ার পরও 8 বছর যাবৎ কেন রায় কার্যকারিতা হয় না? তাহলে আমরা তো এটা নিয়ে খুব দুশ্চিন্তায় আছি এবং অনিশ্চয়তায় ভুগতেছি যে আজও পর্যন্ত কি বিচারের রায় কার্যকারিতা হবে কিনা। দ্রুত শুনানি ও নিষ্পত্তি করে রায়টি শিগগিরই কার্যকরের দাবি জানিয়েছেন বাদী ও রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। আমরা চাই দ্রুত এই মামলাটি আপিলের ডিভিশনে শুনানি অনুষ্ঠিত হোক এবং শুনানির পরে এই মামলার রায়, যে রায় হয় সেই রায় কার্যকর হোক। মামলার সাথে সম্পৃক্ত প্রত্যেকে এই মামলাটার ব্যাপারে অত্যন্ত আন্তরিক। এই বিষয়টা আমরা বিভিন্নভাবে তুলে ধরছি এবং সরকার এই ব্যাপারে অনেক বেশি আন্তরিক। সরকার চাচ্ছে যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে এই মামলাটা চূড়ান্ত রায়ের দিকে যাবে। 2014 সালের 27 এপ্রিল একটি মামলায় হাজিরা দিয়ে ফেরার পথে অপহরণের শিকার হন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকার সহ 7 জন। পরে 30 এপ্রিল এবং 1 মে শীতলক্ষা নদীতে একে একে ভেসে ওঠে তাদের মরদেহ।
2017 সালের 16 জানুয়ারি প্রধান আসামি নূর হোসেন ও সাবেক 3 র্যাব কর্মকর্তা সহ 26 জনকে মৃত্যুদণ্ড ও 9 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয় নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত। এই রায়ের বিরুদ্ধে আসামিপক্ষ আপিল করলে 2017 সালের 22 আগস্ট 15 জনের মৃত্যুদণ্ড, 11 জনের যাবজ্জীবন ও 9 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয় উচ্চ আদালত। নগরীতে খালে নালায় পড়ে গত 6 বছরে 14 জনের মৃত্যুর পর নড়ে চড়ে বসেছে চট্টগ্রাম প্রশাসন। কার গাফিলতিতে এত মানুষের প্রাণহানি, কেনই বা শাস্তির মুখোমুখি হয়নি কেউ? এমন প্রশ্নের উত্তর অনুসন্ধানে মাঠে নেমেছে দুদক। প্রথম দিনে খাল নালায় জলাবদ্ধতা প্রকল্প সরেজমিনে পরিদর্শন করে প্রতিষ্ঠানটির একটি তদন্ত দল। আর জানাচ্ছেন কাজী মাহফুজ। 2021 সালে চট্টগ্রাম নগরীর মুরাদপুরে খোলা নালায় পানিতে ডুবে এভাবেই হারিয়ে যান সবজি বিক্রেতা সালে আহমেদ। তার মরদেহ আর খুঁজে পায়নি পরিবার। নগরীতে খোলা নালায় ডুবে মৃত্যুর সবশেষ শিকার 6 মাসের শিশুকন্যা সেহেরিস। গত 18 এপ্রিল চকবাজারে রিকশা উল্টে নালায় পড়লে মার কোল থেকে ভেসে যায় শিশুটি, যা পুরো চট্টগ্রামবাসীকে নাড়া দেয়। প্রশ্ন ওঠে, খোলা খাল নালায় এভাবে মৃত্যুর দায় কার? এমন প্রশ্নের পরিপ্রেক্ষিতে টনক নড়ে প্রশাসনের। গাফিলতির দায়ভার খুঁজতে মাঠে নামে দুর্নীতি দমন কমিশন। রোববার খাল নালা পরিদর্শন ও সংস্থাগুলোতে অভিযান শুরু করে সংস্থাটি। সরেজমিনে পরিদর্শন করেন শিশু সেহেরিসের পড়ে যাওয়ার স্থানও। জানান, নগরীর 36টি খালে জলাবদ্ধতা প্রকল্পে সিডিএর প্রায় 9,000 কোটি টাকার কাজ চলছে। তদন্ত হচ্ছে অর্থ ব্যয় ও প্রকল্প ডিজাইনের সাথে কাজের মিল আছে কিনা। ডিপিপি যেটা আছে, তারপরে ড্রয়িং ডিজাইন যেটা আছে, ড্রয়িংটা আমরা পেয়েছি। ড্রয়িংয়ে আসলে রেলিং করার কথা বলা আছে, সার্কিট রেলিংয়ের কথা বলা আছে। আমরা এটা সত্যতা পাইছি। আপাতত এখন পর্যন্ত এটা বলার সুযোগ নেই, যেহেতু আমরা পূর্ণাঙ্গ তথ্য পাইনি। হিজরা খাল পরিদর্শনের সময় ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। বলেন, পানি উঠলে খাল ও সড়কের পার্থক্য বোঝা যায় না। ঘটনা ঘটছে বিধায় বাসটা দিছে, আগে তো বাস ছিল না। ওনারা প্রতিদিন পরিষ্কার করবে, আমরা প্রতিদিন ফেলবো, এটা হইতে পারে না। নগরীতে মোট 36টি খাল ও 1600 কিলোমিটার খাল নালায় কাজ সমন্বয় করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। তবে প্রকল্পে এভাবে মানুষ মারা যাওয়ার দায়িত্ব নিতে রাজি নয় সিডিএ। আমাদের পরিকল্পনা অনুযায়ী, ডিপিপি অনুযায়ী সবগুলোতে 1.5 থেকে 2 ফিট করে সবগুলোতে রেলিং দেওয়া আছে। এই রেলিং কিন্তু আসলে যে দ্রুতগামী ইঞ্জিন রিক্সাকে এটা সতর্ক হতে হবে, এগুলোকে আটকাতে পারবে, সেরকম রেলিং নয়। এসব ঘটনায় গত কয়েক বছরে তদন্ত কমিটি করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ ও সিটি কর্পোরেশন। তবে এসব কমিটির সুপারিশ পরবর্তীতে আর আলোর মুখ দেখেনি। কাজী মাহফুজ, এখন চট্টগ্রাম। রাজশাহীর গোদাগাড়িতে প্রেমতলী ফেরিঘাটে দীর্ঘদিনের অনিয়ম, চাঁদাবাজি এবং জনদুর্ভোগের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। দুপুরে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে মানববন্ধনে অংশ নেয় চরাঞ্চলের প্রায় 1000 মানুষ। এ সময় গোদাগাড়ির প্রেমতলী নৌঘাটের বর্তমান ইজারা বাতিল সহ স্থানীয়ভাবে ঘাট ইজারা পদ্ধতি বন্ধের দাবি জানানো হয়। তাদের অভিযোগ, সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে কয়েকগুণ বেশি অর্থ আদায় করে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে। পরে বিভাগীয় কমিশনারের কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়। তারা এক ধরনের চাঁদাবাজি করে আমাদের সিলেট থেকে 7 টন তৈরি পোশাক নিয়ে সন্ধ্যায় স্পেনের উদ্দেশ্যে রওনা দিবে কার্গো বিমান। ভারত বাংলাদেশের ট্রান্সশিপ্ট সুবিধা বাতিল করার পর রপ্তানির সক্ষমতা বাড়ানোর অংশ হিসেবে সিলেট বিমানবন্দর থেকে পণ্য রপ্তানির এই উদ্যোগ নেওয়া হলো। বিকেল 4:30টায় সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছচ্ছে প্রথম কার্গো ফ্লাইট। এর মধ্যে সিলেট বিমানবন্দরের টার্মিনালটি পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন এবং পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তাকে টার্মিনালের খুঁটিনাটি দেখান সিভিল এভিয়েশনের কর্মকর্তারা। শুরুতে সপ্তাহে 2টি করে কার্গো ফ্লাইট চলাচল করবে সিলেট থেকে। সক্ষমতা বৃদ্ধির অংশ হিসেবে আগামী 2 মাসের মধ্যে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরেও চালু করা হবে কার্গো ফ্লাইট। সিলেট থেকে যেহেতু আমাদের কার্গোটা বানানো হয়েছে 2022 কার্গো ভিলেজটা পড়েছিল, তো আমার প্রথম ইয়ে ছিল যে এটাকে আমরা কার্গো অপারেশন শুরু করা। যাতে একটা মেইন ছিল যে আমাদের কাছে আমাদের অনেক পণ্য আমাদের দেশ থেকে না যেয়ে অন্য দেশ দিয়ে চলে যায়, সেটা একটা কনসিডারেশন ছিল। এটা ছিল আমাদের যে শাকসবজি বা বিভিন্ন ধরনের জিনিসপত্র আমাদের দেশে তৈরি হয়,
গার্মেন্টসের বাইরে, সেগুলো কিন্তু আমরা রপ্তানি করতে পারছিলাম না। যার জন্য অনেক থেকে আমার কাছে চিঠি আসছিল যে এই ব্যাপারে যদি কোনো কিছু করা যায়। তো আমরা একটা উদ্যোগ নিয়েছি, কেন আমাদের দেশের জিনিসটা আমরা যদি আমাদের দেশের সারা পৃথিবীতে আমাদের দেশের লোকরা আছে তাদের কাছে পৌঁছে দিতে পারি, তাদের যে আনন্দ হবে, তাদের যে ভালো মুখটা দেখতে হবে, সেটার কথা মনে রেখে আমরা এই উদ্যোগটা গ্রহণ করি এবং স্বল্পতম সময়ের মধ্যে সমস্ত সার্টিফিকেশনের যত রকম জটিলতা আছে সেগুলো করছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছেন শিক্ষার্থীরা। এতে 2 দফার দাবি জানিয়েছেন তারা। দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসু কেন্দ্রের সামনে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন করেন শিক্ষার্থীরা। এ সময় 1 মের মধ্যে খসড়া ও নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি জানান তারা। এর আগে চাকসুতে বিভিন্ন ছাত্র সংগঠন, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিদের নিয়ে চাকসু নির্বাচন আদায় করণীয় ঠিক করতে বৈঠক করেন তারা। এতে খসড়া গঠনতন্ত্র তৈরি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন শিক্ষার্থীরা। ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হয়েছেন এক বাংলাদেশি যুবক। সকালে ভারতের 24 পরগনা জেলার মধুপুর নামক স্থানে তার মৃতদেহ উদ্ধার করে ভারতীয় পুলিশ। স্থানীয়রা জানায়, গেল রাতে উপজেলার গোপালপুর গ্রামের 7-8 জন অবৈধভাবে ভারতে প্রবেশের সময় বিএসএফের গুলিতে ওবায়দুর রহমান নামের ওই যুবক নিহত হয়। বিএসএফ গুলি ছোড়া শুরু করলে সবাই পালিয়ে আসতে সক্ষম হলেও ওবায়দুর সহ 2 জন আটকে যায় বলে জানান তারা। তবে অন্যজনের ভাগ্যে কি ঘটেছে তা এখনো জানা যায়নি। এদিকে এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি। এর সাথে শেষ করছি এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।